অফিস রুমটা এখন অদ্ভুতভাবে নিস্তব্ধ। মেহেরাবের ঠোঁট ফুলে আছে, সামান্য কেটে রক্ত শুকিয়ে গেছে। মেহেরিন, রিদওয়ান, জারিন, রিশা সবাই একসাথে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। পাশে নাফিসা, যার মুখ ফ্যাকাশে, চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। আর আশেপাশে চুপচাপ বসে আছে রিয়াদ, মাথায় মোটা ব্যান্ডেজ বাঁধা। ওর সঙ্গে থাকা ছেলে মেয়েগুলো ভয়ে মাথা নিচু করে রেখেছে। ঘটনার পর থেকে ক্যান্টিনে তোলপাড় বেঁধেছিল। নাফিসা অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিল। সে দৃশ্য দেখে রিশার বুক কেঁপে উঠেছিল। এতটা ভয় পেয়ে গিয়েছিল যে কেঁদেও ফেলেছিল ও। তখনই টিচাররা ছুটে এসে পুরো ক্যান্টিন খালি করে, পরিস্থিতি সামলে দেয়। অন্যদিকে রিয়াদকে কয়েকজন টিচার ধরে নিয়ে গিয়েছিল স্কুলের মেডিকেল রুমে। সেখানে প্রাথমিক চিকিৎসার দায়িত্বে থাকা স্যার এসে রিয়াদের মাথার ক্ষত পরীক্ষা করেন। কয়েকটা গভীর কাটা দেখে সঙ্গে সঙ্গে সেলাই দিতে হয়েছিল। মাথা ব্যান্ডেজে ঢাকা, তবুও মুখে রাগের ছাপ স্পষ্ট। সবকিছু সামলে প্রিন্সিপাল সবার গার্ডিয়ানকে খবর পাঠিয়েছেন। রিশা, রিদওয়ান ও নাফিসার গার্ডিয়ান হিসেবে ফোন করা হয়েছিল সাইমনকে। যেহেতু সাইমন প্রিন্সিপালের চেনা জানা, তাই সরাসরি বাড়িতে না জানিয়ে তাকেই ডাকা হয়। এখন নিস্তব্ধ অফিস রুমে দরজার বাইরে শব্দ উঠল। এক মুহূর্ত পর ভেতরে ঢুকলেন সাইমন। দেখেই বোঝা যায় তাড়াহুড়ো করে ছুটে আসতে হয়েছে। শার্টের বোতাম দুটো খোলা, চোখে ক্লান্তি, শ্বাস প্রশ্বাস অস্থির। ভেতরে ঢুকে চারদিকে একবার তাকালো, কিন্তু তার দৃষ্টি সবার আগে আটকে গেল নাফিসার দিকে। মেয়েটার মুখ ফ্যাকাশে হলেও দাঁড়িয়ে থাকতে দেখে সাইমন নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর জমে থাকা টানটা যেন এক মুহূর্তে কিছুটা হলেও হালকা হয়ে গেল। কারণ প্রিন্সিপালের ফোন এসে শুনেছিল নাফিসা অজ্ঞান হয়ে গেছে। পুরো ঘটনা না শুনে ছুটে এসেছিল। মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। আর এখন সামনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে দেখে বুঝলো ভয়টা সত্যি হলেও অন্তত মেয়েটা সুস্থ আছে। সাইমন ঢুকতে প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে খুব তাড়াহুড়ো করে আসতে হলো, এজন্য দুঃখিত, কিন্তু পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে আর দেরি করা ঠিক মনে হয়নি। সাইমন ভ্রু কুঁচকে একবার চারদিকে তাকালো। প্রিন্সিপাল কাশলেন একবার, তারপর গম্ভীর ভঙ্গিতে বললেন, আসলে আজকে ক্যান্টিনে যা হয়েছে সেটা ভয়ঙ্কর ঘটনা। ওরা সবাই মিলে হট্টগোল করেছে, ঝগড়াঝাটি করেছে, এমনকি শারীরিক আঘাতও লেগেছে। রিয়াদের মাথায় কয়েকটা সেলাই পড়েছে। এরকম ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। ঘরে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের মাথা আরো নিচু হয়ে গেল। রিদওয়ান ঠোঁট কামড়াচ্ছে, নাফিসা কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে। মেহেরিন ধরে, রিশা ও জারিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরাব ঠোঁটের পাশে হাত চাপা দিয়ে আছে। সাইমন একটু গম্ভীর সুরে জিজ্ঞেস করলো, ঠিক কি হয়েছিল স্যার? প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, সম্পূর্ণ ঘটনা এখনো টুকরো টুকরো ভাবে জানা গেছে, কিন্তু যতটুকু শুনেছি নাফিসা নিজের হাতে রিয়াদের মাথায় আঘাত করেছে। বাকিরা কেউ থামাতে পারেনি, উল্টে সবাই মিলে ঝামেলাটা আরো বাড়িয়েছে। এবার পুরো রুমে চাপা গুঞ্জন উঠল। নাফিসা হঠাৎ চমকে মাথা তুলল, ঠোঁট কাঁপতে কাঁপতে বলতে চাইল আমি, কিন্তু গলা শুকিয়ে যাওয়ায় কোনো শব্দ বের হলো না। সাইমন একটু থেমে তার দিকে তাকালো। চোখে রাগ নেই, বরং ভেতরে মিশ্র কিছু অবাক হওয়া, দুশ্চিন্তা আর অদ্ভুত এক অস্থিরতা। নরম অথচ স্পষ্ট কণ্ঠে বললেন, আমি আগে পুরো ঘটনা শুনতে চাই। প্রিন্সিপাল মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে যাই হোক সবার গার্ডিয়ানকে ডাকা হবে। স্কুলের নিয়ম ভাঙার জন্য ব্যবস্থা নিতেই হবে। এরকম ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এক মুহূর্তের জন্য চারিদিকে নিস্তব্ধ হয়ে গেল। ঘরে উপস্থিত সবাই মাথা নিচু করে ফেলল। নাফিসা বুকের ভেতর যেন একটা ঠান্ডা পাথর অনুভব করলো। সবার দৃষ্টি তার দিকে, বন্ধুরা, টিচার, এমনকি রিয়াদও। আর সাইমন চেয়ারের হাতল আঁকড়ে ধরে চুপচাপ তাকিয়ে আছে। শুধু তার চোখ দুটো যেন নাফিসার বুকের ভেতর ঢুকে যাচ্ছে, কোনো উত্তর না দিয়েও সবকিছু জেনে নিতে চাইছে। পুরো রুম নিস্তব্ধ, শুধু নাফিসার কান্নার শব্দ ভেসে আসছে। সাইমন দীর্ঘশ্বাস ফেলল, চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, ক্যান্টিনে সিসিটিভি ক্যামেরা চেক করেছেন? প্রিন্সিপাল ভ্রু কুঁচকে বললেন, না, ঠিক মাথায় আসেনি এটা, তবে ভালো কথা বলেছেন। সঙ্গে সঙ্গে কম্পিউটার চালু হলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। ভিডিও ফুটেজে দেখা গেল ক্যান্টিনের ভেতর রিয়াদ হঠাৎ নাফিসার হাত চেপে ধরেছে। নাফিসা আতঙ্কে ছটফট করছে। এরপর হাত ছাড়ানোর চেষ্টায় পাশের জিনিস দিয়ে আঘাত করে বসে। ফুটেজ দেখা শেষ হতেই রুমে নিস্তব্ধতা নেমে এলো। সাইমন দাঁড়িয়ে রইল, হাত মুঠো করে রেখেছে। তারপরে চোখ তুলে
তুলে রিয়াদের দিকে তাকালো। কোনো শব্দ না করে সোজা এগিয়ে গিয়ে রিয়াদের গালে ঠাস করে এক চড় মারল। আহ! রিয়াদের মাথা ঝাঁকিয়ে উঠল। মাথার সেলাই, তার উপর আবার এমন চড়। চোখ ঝাপসা হয়ে গেল ওর। শক্ত হাতে থাপ্পড় খেয়ে মাথা ঝনঝন। এমনি তার মাথায় ব্যথা, তার ওপর এমন দাবাং মার্কা চড় খেয়ে ওর মাথা ভন ভন করে ঘুরছে। প্রিন্সিপাল আতঙ্কে উঠে বললেন, মিস্টার সাইমন, প্লিজ শান্ত হন, আমি বিষয়টা দেখছি। সাইমন গভীর শ্বাস নিয়ে পেছনে সরে এলো, কিন্তু দৃষ্টি এখনো রিয়াদের ওপর, যেন খেয়ে ফেলবেন এমন চোখ। নাফিসা ভয়ে জমে গেছে। অন্যদিকে রিশা, জারিন, রিদওয়ান, মেহেরাব, মেহেরিন, ওদের মুখে চাপা হাসি ফুটে উঠল। সত্য প্রকাশ পাওয়ায় যেন বুক হালকা হয়েছে। প্রিন্সিপাল এবার বললেন, ওরা চাইলেই টিচারদের জানাতে পারতো, সেটা না করে নিজেরা ঝামেলা করেছে। তাই যেই দোষী হোক, স্কুলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে। সাইমন এবার গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, শাস্তি দিন, সমস্যা নেই, তবে আমি কথা দিচ্ছি এভাবে আর কোনোদিন হবে না। আমি ওদের নিজের দায়িত্বে সামলে নেব। আর যদি এমন কিছু আবার হয়। তারপর রিয়াদের দিকে তাকালো, কণ্ঠ কঠোর হলো, নেক্সট টাইম আমি নিজে তোকে হসপিটালে পাঠাবো, বুঝেছিস? রিয়াদ আতকে উঠে মাথা নিচু করে রইল। তারপর আবার ভয়ে ভয়ে সাইমনের দিকে তাকালো। রিয়াদের গার্ডিয়ান এখনো এসে পৌঁছায়নি। প্রিন্সিপাল কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলেন, তারপর ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন। ঘরের পরিবেশ ভারী হয়ে গেল। সাইমন এবার রিদওয়ান, রিশা আর নাফিসার দিকে তাকিয়ে বলল, ব্যাগ নিয়ে এসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বলে রুম থেকে বেরিয়ে গেল। রিশা নাফিসার হাত শক্ত করে ধরল। সবার দিকে একবার তাকিয়ে হালকা হাসি দিয়ে চোখে চোখে কথা বলে নিল। তারপর প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়ে দুজনে হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। মেহেরাব ওদের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখে একরকম অদ্ভুত ভাব, হয়তো আফসোস, হয়তো ভেতরের কোনো অস্বস্তি। বাকিরা ছত্রভঙ্গ হয়ে গেলেও সে যেন স্থির দাঁড়িয়ে শুধু তাকিয়েই থাকলো দরজার দিকে। অন্যদিকে স্কুলের বাইরে দাঁড়ানো গাড়ির সামনে রিদওয়ান থমকে দাঁড়ালো। কিছুক্ষণ পর সাইমন ইশারায় সবাইকে ভেতরে উঠতে বললেন। রিশা আর নাফিসা নিঃশব্দে পেছনের সিটে গিয়ে বসে পড়ল। দুজনেরই মুখ ফ্যাকাশে, চোখ নামানো। তাদের দুজনের মাঝেই ছড়িয়ে আছে চাপা ভয় আর অস্বস্তি। সামনে বসেছে রিদওয়ান, পাশে সাইমন। গাড়ির ভেতরটা নিস্তব্ধ, কেবল নীরবতার ভেতরে সবার নিঃশ্বাসের শব্দ মিশে আছে। হঠাৎ সেই নীরবতা ভেঙে সাইমন কণ্ঠ শক্ত করে বললেন, পরের বার যদি এরকম কিছু হয়, সঙ্গে সঙ্গে টিচারদের জানাবি তোরা। নিজেরা গোপনে কিছু করার চেষ্টা করবি না। আমি যদি শুনি তোরা আবার ঝামেলা করেছিস, তাহলে কিন্তু তোদের খবর আছে। গম্ভীর কঠোর কণ্ঠে কথা বলল, তার দৃষ্টির ছায়া বিশেষ করে নাফিসার উপর গিয়ে পড়ল। নাফিসা ভয়ে জড়সড় হয়ে গেল, শরীর কুঁকড়ে সিটে বসে রইল, ঠোঁট কাঁপলো সামান্য। সাইমন এক ঝলক পিছনে তাকালো তার দিকে। চোখে ছিল ক্লান্তি, দুশ্চিন্তা আর এক অদৃশ্য টান। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে আবার সামনের দিকে ঘুরল। তারপর গাড়ি স্টার্ট দিল। গাড়ির চাকা ঘুরতেই বাইরের ভিড় মুখর স্কুল মাঠ যেন পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ভেতরের চারজনের নীরবতা আরো ভারী হয়ে উঠল। রাস্তার ভেতর দিয়ে গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলছে। চারপাশে বিকেলের ব্যস্ততা, রিকশার ঘণ্টা, মানুষের কোলাহল, দোকানের ডাকাডাকি, সবকিছু মিলিয়ে বাইরের দুনিয়া যেন স্বাভাবিকই, অথচ গাড়ির ভেতরটা নিস্তব্ধ, চাপা টান টান আবহাওয়ায় জমে আছে। এই নীরবতা ভাঙল রিশা। অনেকটা সাহস সঞ্চয় করে আস্তে আস্তে বলল, দা ভাই, আসলে দোষটা আমাদের না, ওরাই আগে এমনটা করেছিল। রিশার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, যেন কথা বলার সময়ও ভয় পাচ্ছে। পাশ থেকে রিদওয়ানও সুর মিলালো, মাথা নেড়ে বলল, হ্যাঁ, আসলে দোষটা আগে ওদেরই ছিল, আমরা শুধু। ওদের কথা শেষ হওয়ার আগেই সাইমন কণ্ঠ ভারী করে বললেন, হ্যাঁ, খুব ভালো করেছিস তোরা, গুন্ডি হয়ে গেছিস তোরা সব, এক একটা ছোট ডন তৈরি হচ্ছিস। তারপর কিছুটা বিরক্ত স্বরে আবার বলল, ভালোই হাতের জোর আছে তোদের, মাথা ফাটিয়ে দিয়েছিস একজনের, গর্ব করার মতো ব্যাপার। গাড়ির ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো। নাফিসা সিটে কুঁকড়ে বসে পড়ল, ঠোঁট চেপে ধরল শক্ত করে। মনে হলো ভয়ে বুকের ভেতরটা জমে যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রিশা আর রিদওয়ান একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিশা বলল, আমি তো বিশ্বাসই করতে পারছি না নাফু এরকম কিছু করবে। রিদওয়ানও হেসে উঠল, হ্যাঁ রে, শান্তশিষ্ট নাফিসা যে একদিন কারো মাথায় মেরে মাথা ফাটিয়ে দিবে, এটা তো স্বপ্নেও ভাবিনি। ওরা দুজন হেসে কা কা করতে থাকলো। রিশা ঠাট্টা করে বলল, মনে হয় ওরা নাফুকে এতটা রাগিয়েই ফেলেছিল। রিদওয়ান যোগ করলো, নাফু রেগে গেলে আসলে কি হতে
ব্যাপারে আজকে বুঝলাম। ওদের এই বকবক আর হাসাহাসি গাড়ির ভেতরের ভারী পরিবেশকে কিছুটা হলেও হালকা করে দিল। তবে সাইমন হাসল না। সামনের আয়নায় চোখ সরিয়ে তিনি শুধু তাকালো সিটে কুঁকড়ে থাকা নাফিসার দিকে। মেয়েটা এখনো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। সাইমনের বুকের ভেতর কেমন যেন অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে গেল। অভিমান, রাগ আর দুশ্চিন্তা সব মিলে। চোখ ফেরালো সামনের রাস্তায়, কিন্তু মনে মনে বারবার ভেসে উঠছে নাফিসার ফ্যাকাশে মুখ। গাড়ি শেষমেশ বাড়ির সামনে এসে থামলো। সাইমন গম্ভীর কণ্ঠে বলল, নেমে যা। ঈশা, নাফিসা, রিদওয়ান একে একে নেমে পড়লো। গাড়ির দরজা বন্ধ করার সময় রিদওয়ান বলল, দাভাই তুমি আসছো না বাসায়? সাইমন এক নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমি পরে আসবো, এখন কাজ আছে, আবার যেতে হবে বলে ইঞ্জিন চালু করলো সাইমন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে গেল, মিলিয়ে গেল মোড়ে। ওদিকে বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে রিশা আর রিদওয়ান আবার বকবক শুরু করে দিল। আজকে তো দিনটাই অন্যরকম ছিল। সত্যি বলেছিস, নাফুর কাণ্ডটা দেখেই তো চমকে গেছিলাম। ওরা হেসে হেসে গল্প করতে করতে ভেতরে ঢুকে গেল, আর নাফিসা চুপচাপ মাথা নিচু করে ওদের পেছনে হাঁটছিল। তার মনে হচ্ছিল সাইমনের চোখ যেন এখনো তার ভেতরে গিয়ে বিঁধে আছে। বাড়ির ভেতরে ঢুকেই ওরা চলে গেল নিজেদের রুমের দিকে। নাফিসাও ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ধীরে ধীরে পা রাখছে, কিন্তু মনটা এখনো হিম হিম করছে। সিঁড়ির মাঝপথে হঠাৎ দেখা হলো সাবিহা খালেদের সাথে। সাবিয়া নাফিসাকে দেখে থমকে গেল, মুখ কালো করে একপাশে ঘুরে দাঁড়ালো। কিছু বলার আগেই নাফিসা হাঁপার মতো হাঁপারি হয়ে গেল। মাথা নিচু করে চুপচাপ এগোতে থাকলো। মনে হচ্ছিল চোখ খুললেই কোনো অভিযোগ শুনতে হবে। নিজের ঘরে ঢুকে ব্যাগ ধীরে ধীরে রেখে দিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিফলন দেখলো। চোখে ক্লান্তি, ঠোঁটে সামান্য কাঁপন। হাতের দিকে তাকালো। আজকের ঘটনার স্মৃতি মনে পড়তেই শরীর কেঁপে উঠল। নিজের সেই হাতটি যে আঘাত করেছে ভাবতেই ভেতরে শিরশির করে ওঠে। দৃষ্টি ঘুরিয়ে সাইমনের কথা মনে করলো। নেক্সট টাইম থেকে এমন হলে আমি তোদের খবর রাখবো। তার গম্ভীর ভঙ্গি, চোখের গভীর চাপে এখনো নাফিসার বুক কেঁপে উঠছে। মনে হলো এই কথাগুলো এখনো তার হৃদয়ে শক্ত একটা ছাপ ফেলেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিঃশ্বাস নিয়ে হিজাব খুললো। বাথরুমে গিয়ে ধীরে ধীরে শাওয়ার নিল। ঠান্ডা জল ছোঁয়ায় শরীরের টানটা ধীরে ধীরে কমতে লাগলো। গোসল শেষে পুরো দেহ একেবারে অজু করলো। এরপর ধীরে ধীরে জায়নামাজ বিছিয়ে বসলো। হাত মুখের কাছে তুলে গভীর নিঃশ্বাস নিল। দুহাত বুকের কাছে ভরে ধীরে ধীরে দুহাত নামিয়ে নামাজ শুরু করলো। প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মনে শান্তি নেমে আসছে। ধীর গতি, মননশীল ধ্যান এবং প্রার্থনার শব্দ সব মিলিয়ে আজকের উত্তেজনা, চাপা ভয় আর অস্থিরতা কিছুটা হলেও হালকা হচ্ছে। নাফিসা বুঝতে পারলো এখন তার একা থাকার দরকার। কিছুটা সময়, কিছুটা শান্তি। ধীরে ধীরে সে নামাজ শেষ করলো। চোখ বন্ধ করে বসে থাকলো। মনে হলো কিছুটা হলেও আবার নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে এসেছে। নাফিসা বিছানায় ধীরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজের ঘুমের জগতে হারিয়ে গেল। কতক্ষণ কেটে গেছে বুঝতেও পারল না। হঠাৎ ঘড়ির আওয়াজ শোনা গেল। খেয়াল হলো অনেক বেজে গেছে। ওহ না, টিচার পড়াতে আসবেন এখনই, ভেতরে ভয়ে বলল। দ্রুত ঘুম থেকে উঠল। হাত মুখ ধুয়ে বই খাতা গুছিয়ে স্টাডি রুমের দিকে ছুটল। স্টাডি রুমে ঢুকতেই দেখলো রিশা আগেই বসে আছে। জানালা দিয়ে আলো আসছে, কিন্তু আকাশ এখনো পুরো উজ্জ্বল হয়নি। ধূসর রোদ ছড়িয়ে পড়েছে। বাইরের গাছের ছায়া মাটির ওপর নরম দাগ ফেলে দিচ্ছে। হালকা হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে। বাইরের পাতার মৃদু শব্দে পরিবেশ শান্ত, কিন্তু সঙ্গে সঙ্গে মন একটু চাপা উত্তেজনায় ভরা। নাফিসা ধীরে গিয়ে বসলো। বই খুললো, খাতা বের করলো। চোখে ভয়, কিন্তু মনোযোগে জোর দিয়ে পড়া শুরু করলো। রিশা পাশে বসে হালকা হাসি দিয়ে বলল, এই নাফু, তোর এত পড়তে ভালো লাগে কেমন করে রে? আমার একদম ভালো লাগে না পড়তে। নাফিসা রিশার কথা শুনে হেসে ফেলল। চোখে সামান্য উজ্জ্বলতা ফুটলো। তারপর প্রশ্ন করলো, রিশু আপু, তুমি বড় হয়ে কি হতে চাও? রিশার চোখ চকচক করে উঠল। মুখে আগ্রহর ছাপ, উচ্ছ্বাসের দৃষ্টি। মা হতে চাই, আর আমার ব্ল্যাক ডায়মন্ডের সাথে মিলিয়ে একটা মিক্স কম্বিনেশনের চকলেট পয়দা করতে চাই। নাফিসা কিছুই বুঝতে পারল না, শুধু হেসে উঠল। মনে মনে ভাবলো এই মেয়েটা এমন কেন জানে না, তবুও ওর প্রতি একটা অদ্ভুত টান। শুধু রিশাকে নয়, পুরো পরিবারের প্রতিটি সদস্যের প্রতি তার ভালোবাসা ভীষণ। এদিকে আকাশও উপস্থিত হয়েছে। চেয়ার টেনে বসলো। দুজনের দিকে তাকিয়ে বলল, দুজনেই পড়া
পড়া রিভাইজ দাও, একটু পড়ো, আমি দেখব। নাফিসা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো, কিন্তু রিশা ঠিক যেমন মজা করতে ভালোবাসে সে ভেংচি কাটলো আকাশের দিকে তাকিয়ে, মনে মনে ভাবলো, ও হে, কোথায় কি সুন্দর প্ল্যান করেছিলাম, আর এই বেটা এসে ঘাটামাটা করে দিল। আকাশ রিশার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি পড়ছো না কেন? রিশা 32টি দাঁত বের করে হাসলো আর কণ্ঠে স্বাচ্ছন্দ্য, পড়ছি তো স্যার, পড়ায় মনোযোগ দেব। আকাশ দীর্ঘশ্বাস ফেললো, চোখে মিশ্র একরকম হতাশা আর আনন্দের ছাপ। কাগজ, বই, কলম আর হালকা হাওয়ার মধ্যে স্টাডি রুমটা যেন শান্তির ছোট্ট দ্বীপ হয়ে উঠল। পড়াশোনার মাঝে হালকা মজার ছটা। নাফিসা মনোযোগে, রিশা মজা করে, আর আকাশ চোখ রাখে সামান্য হতাশা নিয়ে। স্টাডি রুমের আবহাওয়া এখন কিছুটা শান্ত, টেবিল ভর্তি বই খাতা, জানালা দিয়ে ভেসে আসা বিকেলের আলো আর আকাশের গম্ভীর কণ্ঠ মিলে পড়াশোনার পরিবেশ তৈরি হয়েছে বটে, কিন্তু রিশা যে আসলেই পড়তে বসেছে সেটা মনে হয় আকাশ ছাড়া আর কেউই বিশ্বাস করছে না। আকাশ কড়া চোখে বলল, রিশা, তুমি ঠিকঠাক পড়বা নাকি আবার ভাড়ামি শুরু করবে? রিশা মিষ্টি হাসলো, আঙ্গুল দিয়ে গাল চেপে বলল, আহা স্যার, এত রাগ দেখাচ্ছেন কেন? আমি তো মনোযোগ দিয়ে পড়ছি। আকাশ ভ্রু উঁচু করলো, মনোযোগ দিয়ে নাকি বইয়ের পাতার সাথে চোখ রেখে ভাবছো কোন রঙের নেলপালিশ লাগালে বেশি মানাবে? নাফিসা হেসে ফেলল, হাসিটা ছিল চাপা কিন্তু তবুও ধরা পড়ে গেল। রিশা তখন নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বলল, ওহ, আপনি এত সুন্দর বুঝে ফেললেন কিভাবে? আকাশ মাথা নাড়ল অসহায়ের মতো, কিন্তু ঠোঁটের কোণে লুকানো হাসিটা নাফিসার চোখ এড়ালো না। নাফিসা খাতা থেকে চোখ তুলল না, কিন্তু মনটা বারবার দুলে উঠছে। যদিও চারদিকে হাসাহাসি হচ্ছে, তার বুকের ভেতর এখনো দুপুরের সেই ঘটনার চাপা ভয় জমে আছে। সব যেন মাথায় ঘুরছে। আর সাইমনের চোখ, সেই কঠোর অথচ দুশ্চিন্তায় ভরা চোখের দৃষ্টি যেন এখনো বুক কাঁপিয়ে দিচ্ছে। বড় ডাইনিং টেবিলে সবাই একে একে বসে আছে। পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত, কেউ কোনো কথা বলছে না, শুধু টুংটাং থালা বাসনের শব্দ ভেসে আসছে। সাবিহা খালেদ, মঈন রশিদ, মাহবুব রশিদ, বিলকিসারা, এরা সবাই চুপচাপ খেতে ব্যস্ত। ইমা বেগম নিজের হাতে রাহিলকে খাইয়ে দিচ্ছে। নাফিসা চুপচাপ নিজের খাবার নিয়ে বসে আছে। অন্যদিকে রিদওয়ান, রিশা, রায়ান, রুহি আর সাইফান একরকম উসখুস করছে। তারা খাওয়ার চেয়ে বেশি ব্যস্ত বারবার ইশারা করে আফিয়া বেগমের দৃষ্টি আকর্ষণ করতে। তাদের ভঙ্গিতে বোঝা যায় সবাই চাইছে সাইমনকে নিয়ে কিছু বলা হোক। রাইমা একবার বিরক্তির চোখে তাদের দিকে তাকালো, চোখের দৃষ্টিতে স্পষ্ট ধমক, তারপর আবার মাথা নিচু করে খাওয়ায় মন দিল। অবশেষে আফিয়া বেগম একটু গলা পরিষ্কার করে হালকা কেশে বললেন, সাইমন বাবা, তোরে কয়েকদিনের জন্য বলেছিলাম না খুলনায় একবার ঘুরে আয়? তোর বড় মামা তো অনেকদিন ধরে তোকে দেখতে চাইছেন, শরীরও নাকি একেবারে ভালো না, একদিনও তো সময় করিস না, বাড়ির বাকি বাচ্চাগুলোরে নিয়েও একসাথে একটু ঘুরে আয়। সাইমন গম্ভীর মুখে খেতে খেতে শান্ত স্বরে উত্তর দিল, সময় নেই, বড় মামারে বলো এখানে চলে আসুক, ঘোরাঘুরি করুক, তাহলেই তো দেখা হয়ে যাবে। আফিয়া বেগমের মুখ হঠাৎ নিস্তেজ হয়ে গেল। হতাশা ভর করলো চারপাশে। একসাথে রিদওয়ান, রিশা, রুহি, রায়ান আর সাইফান মুখ মলিন করে তাকিয়ে রইল। তাদের আশা যেন মুহূর্তেই মিয়ে গেল। আবার আফিয়া বেগম কাতর কণ্ঠে বলেন, একটু সময় করে যা না বাবা, কতদিন তো কোথাও যাস না। এই মুহূর্তে মুখ খুললেন মাহবুব রশিদ, একবার সময় করে গেলে দোষের কিছু হতো না, আত্মীয় স্বজনও খুশি হতো। তার ইঙ্গিত খুব স্পষ্ট, এখন সাইমনেরই উত্তর দেওয়ার পালা। টেবিলে হঠাৎ নীরবতা নেমে এলো। সবাই খাওয়া থামিয়ে সাইমনের মুখের দিকে তাকিয়ে রইল। মাহবুব রশিদের কথা শুনে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমন অবশেষে ধীর গলায় বলল, আচ্ছা যাব। মাহবুব রশিদের মুখে মুচকি হাসি চলে আসলো, তবুও হাসি চেপে রাখলেন তিনি। মঈন রশিদ ভাইয়ের হাসি ধরে ফেললেন, নিজেও হেসে দিল। সাইমনকে যে মাহবুব রশিদ কতটা ভালোবাসে তা মঈন রশিদ ভালো করে জানে। এই উত্তর শোনার সঙ্গে সঙ্গেই রিদওয়ান, রিশা, রুহি, রায়ান আর সাইফান একসাথে আনন্দে চিৎকার করে উঠল, ইয়া! তাদের হাসি চিৎকারে টেবিলের গাম্ভীর্য ভেঙে গেল, কিন্তু মুহূর্তেই সাইমন চোখ কুঁচকে তাদের দিকে তাকালো। তার সেই গম্ভীর দৃষ্টি দেখে সবাই দমে গিয়ে আবার চুপচাপ খেতে বসলো। নাফিসা শুধু চোখ ঘুরিয়ে সবাইকে দেখছে। খাওয়া দাওয়া শেষ হতেই একে একে সবাই যার যার ঘরে চলে গেল। বাড়ির ছোট সদস্যগুলো এক জায়গায় বসে রুশনা আপিকে তাড়াতাড়ি করে ফোন দিয়ে সুখবর দিল এবং তারা কথা বলে ডিসাইড করলো আগামীকালকেই তারা খুলনার উদ্দেশ্যে রওনা হবে।